একদিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখলেন আপনার ফোনে একটা মেসেজ এসেছে। মেসেজটাতে লেখা, আর ইউ হ্যাপি, মানে আপনি কি সুখী? এরপর মেসেজটাতে আপনাকে পৃথিবীর সবচেয়ে এক্সক্লুসিভ একটা পার্টিতে ইনভাইট করা হয়েছে। আপনি কি যাবেন এই পার্টিতে? আজকের গল্পটা শুরু হয় জোয়াকে দেখিয়ে। জোয়া বার্সেলোনায় থাকে, কিন্তু তার জীবনটা একদমই ভালো কাটছে না। তার মা ড্রাগের নেশায় আসক্ত, আর জোয়াকে তার ছোট বোন গ্যাবির দেখাশোনা করতে হয়। জোয়া এই জীবন থেকে মুক্তি পেতে চায়, আর ঠিক তখনই তার কাছে ব্লু ইডেন নামের এক নতুন এনার্জি ড্রিঙ্কের প্রমোশনাল পার্টিতে যাওয়ার ইনভিটেশন আসে। ভিডিওটা মাথা নষ্ট করে দেওয়ার মতো। বিশাল বড় ইয়ার্ড, সুন্দর সমুদ্র, আর চারিদিকে পার্টি। জোয়া ঠিক করে সে এই পার্টিতে যাবে, কিন্তু সে তার বেস্ট ফ্রেন্ড জুডিকে ছাড়া যাবে না। দুজনে মিলে একটা ইলেকট্রিক কন্ট্রাক্টে সাইন করে। তাদেরকে বলা হয় একটা অদ্ভুত জায়গায় আসতে, একটা ভাঙা পরিত্যক্ত ফ্যাক্টরি। তারা ভিতরে ঢুকে দেখে তাদের মতো আরো অনেক ইয়াং ছেলে মেয়ে অপেক্ষা করছে। হঠাৎ সব লাইট অফ হয়ে যায়, আর এক বিশাল ঝাঁ চকচকে বাস এসে ঢোকে, যেটার গায়ে লেখা ব্লু ইডেন। বাসের ভেতর অ্যালকোহল আর মিউজিকের বন্যা। সারা রাত পার্টি করতে করতে ভোরবেলায় তারা একটা বিচে পৌঁছায়। সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল লাক্সারি ইয়ার্ট, কিন্তু একটা শর্ত আছে। ইয়ার্টে ওঠার আগে সবাইকে তাদের ফোন জমা দিতে হবে। আর এখানেই গল্পের আরেক মেইন ক্যারেক্টার আফ্রিকার সাথে দেখা হয়। আফ্রিকা একজন ফেমাস ইনফ্লুয়েন্সার, যার মিলিয়নস অফ ফ্যান ফলোয়ার। সে ফোন দিতে একদমই রাজি হয় না। সে স্টাফদের বলছে, আরে আমি কয়টা ছবি তুললেই এই পার্টি ভাইরাল হয়ে যাবে। কিন্তু স্টাফরা তাদের নিয়মে খুব স্ট্রিক্ট, ফোন তো দিতেই হবে। এরপর শুরু হয় ফুল বডি সার্চ। যখন জুডির পালা আসে তখন একটা বড় প্রবলেম হয়। স্টাফরা বলে জুডির নাম তো গেস্ট লিস্টে নেই। জোয়াও জেদ ধরে বসে, জুডি না গেলে আমিও যাব না। স্টাফরা কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে, তারপর জুডিকেও অ্যালাউ করে। জোয়া আর জুডি তো মহা খুশি। তারা জানে না যে এই পারমিশনটাই আসলে একটা ফাঁদ ছিল। তারা জুডিকে ঢুকতে দিয়েছে কারণ জোয়া ছিল তাদের সিলেক্টেড ক্যান্ডিডেটদের একজন, আর তারা চায়নি জোয়া চলে যাক। ইয়ার্টে ওঠার পর আবারও পার্টি শুরু হয়। কয়েক ঘন্টা পর তারা সেই সুন্দর সবুজ আইল্যান্ডে পৌঁছায়। সবাইকে একটা করে নীল রঙের ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়। রাত হয়, আর আসল পার্টি শুরু হয়। আফ্রিকা স্টেজে গান গেয়ে সবাইকে মাতিয়ে দেয়। জোয়া আর জুডিও নিজেদের পার্টনার খুঁজে পায়। ঠিক সেই মুহূর্তে একটা 3D প্রজেকশনে পার্টির হোস্ট অ্যাস্ট্রিড ভেসে ওঠে। অ্যাস্ট্রিড জানায় তারা এখানে ব্লু ইডেন নামের এক নতুন এনার্জি ড্রিঙ্ক লঞ্চ করতে এসেছে, আর এই ড্রিঙ্কটা শুধুমাত্র তারাই খেতে পারবে যাদের ব্রেসলেটটা এখন জ্বলজ্বল করবে। আর ঠিক তাই হয়। 5 জন, জোয়া, আফ্রিকা, চার্লি, ইবন আর অ্যালডো, এদের প্রত্যেকের ব্রেসলেটগুলো জ্বলতে শুরু করে। তারা 5 জনই সেই স্পেশাল ব্লু ইডেন ড্রিঙ্কটা খায়। এটা খাওয়ার সাথে সাথে জোয়ার মাথা ঘুরতে শুরু করে। সে কি করছে তার কোনো হুঁশ থাকে না। জোয়া হ্যালোসিলেট করতে করতে একটা পাহাড়ের চূড়ায় উঠে 2 হাত তুলে দাঁড়িয়ে থাকে। যখন তার ঘুম ভাঙে তখন সকাল হয়ে গেছে। জোয়া দেখে সে একটা বিচে একা পড়ে আছে। তার বেস্ট ফ্রেন্ড জুডি কোথাও নেই। পার্টি, ইয়ার্ড, লোকজন কিচ্ছু নেই। সে চিৎকার করতে করতে অন্য 4 জনকে খুঁজে পায়, এলডো, চার্লি, ইবন আর আফ্রিকা, যেই 4 জন জোয়ার মতোই ওই ড্রিঙ্কটা খেয়েছিল। তারাও কিছু মনে করতে পারছে না। তাদের শুধু মনে আছে ওই ড্রিঙ্কটা খাওয়ার পর সব ব্ল্যাক আউট হয়ে যায়। তারা যখন কিছুই বুঝে উঠতে পারছে না তখন একটা ড্রোন উড়ে আসে, আর কোনো উপায় না দেখে তারা 5 জন ড্রোনটাকে ফলো করতে শুরু করে। এরপর তারা আইল্যান্ডের আরো ভিতরে ঢুকতে থাকে। অনেকক্ষণ হাঁটার পর তারা একটা অদ্ভুত কলোনিতে এসে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে প্রায় 50-60 জন লোক একই রকম নীল রঙের পোশাক পরে দাঁড়িয়ে আছে, আর তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তাদের মাঝখান থেকে এগিয়ে আসে সেই রাতের হোস্ট অ্যাস্ট্রিড। সে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ওয়েলকাম টু ইডেন। জোয়া সহ বাকিরা কিছুই বুঝতে পারছে না। অ্যাস্ট্রিড তখন তাদের বুঝিয়ে বলে, এই জায়গাটা হলো ইডেন, একটা স্বর্গ। এখানে আমরা মোট 53 জন থাকি। আমরা এখানে একটা বড় ফ্যামিলির মতো থাকি। এখানে কোনো টাকা পয়সার দরকার হয় না। থাকা, খাওয়া, জামা কাপড় সব কিছু ফ্রি।
তোমরাও চাইলে আমাদের এই ফ্যামিলি মেম্বার হতে পারো। অ্যালডো প্রথম থেকেই খুব সন্দেহ করছিল। সে জিজ্ঞেস করে, আর যদি আমরা থাকতে না চাই? অ্যাস্ট্রিড বলে, কোনো জোর জবরদস্তি নেই। কয়েকদিন পর যখন নেক্সট বোট আসবে তোমরা তখন এখান থেকে যেতে পারো। কিন্তু তার কথা শুনেই বোঝা যায় সবটা এত সহজ না। অ্যাস্ট্রিড জানায় আপাতত তাদেরকে এই নীল ব্রেসলেটগুলো পরে থাকতে হবে, যাতে সবাই বুঝতে পারে যে তারা বিশেষ গেস্ট। এরপর সিকিউরিটি চিফ অ্যালেসিস 5 জনকে আলাদা আলাদা মডিউল বা থাকার জায়গায় নিয়ে যায়। স্পষ্টভাবে বোঝা যায় তাদের ইচ্ছে করেই আলাদা রাখা হচ্ছে, যাতে তারা একে অপরের সাথে বেশি কথা না বলতে পারে। জোয়াকে একটা মডিউলে রাখা হয়, যেখানে আগে থেকেই আরো 2 জন আছে, নিকো আর ক্লোডিয়া। নিকো ছেলেটা খুব ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে, কিন্তু ক্লোডিয়া মেয়েটা সারাক্ষণ চুপচাপ ভয়ে ভয়ে থাকে। জোয়া তার বেডে এক অদ্ভুত জিনিস খেয়াল করে। খাটের একপাশে খোদাই করে লেখা C+F। কিন্তু এর মানে কি? অন্যদিকে অ্যালডো এখনও এই জায়গাটাকে বিশ্বাস করতে পারছে না। সে রাতে তার রুমমেটকে দেখে। সে জানালার কাছে দাঁড়িয়ে হাত দিয়ে ছায়া বানিয়ে অদ্ভুত ইশারা করছে। অ্যালডো চুপচাপ ঘর থেকে বেরিয়ে পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। সাথে সাথে একটা ড্রোন এসে তার উপর স্পটলাইট ফেলে। অ্যালডো বুঝে যায় তাকে নজরবন্দি রাখা হয়েছে। পরের দিন 5 জনকেই ইডেনের বাকি মেম্বারদের মতো নীল রঙের পোশাক দেওয়া হয়। অ্যালডো বাকিদের বোঝানোর চেষ্টা করে, তোমরা বুঝতে পারছো না, এটা কোনো পার্টি না, এটা একটা ফাঁদ, এটা কোনো এক অর্গানাইজেশন বা কাল্ট। ওরা আমাদের ফোন কেড়ে নিয়েছে, আমাদের আটকে রেখেছে। কিন্তু চার্লি বা জোয়া ঠিক বুঝতে পারে না। তারা ভাবে আমরা তো সাধারণ ছেলে মেয়ে, আমাদের আটকে রেখে ওদের লাভ কি? জোয়া তখনও জুডির জন্য টেনশনে আছে। সে গতরাতে পার্টিতে জুডির সাথে যেই ছেলেটাকে দেখেছিল তাকে খুঁজে বের করে। জোয়া ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি কি জুডিকে দেখেছ? ছেলেটা এমন ভাব করে যেন সে জুডিকে চেনেই না। সে বলে, জুডিকে আমি চিনি না, তুমি ভুল বলছো। জোয়া বুঝতে পারে এখানে সবাই কিছু একটা লুকাচ্ছে। অ্যালডো আর এক মুহূর্তও থাকতে রাজি না। সে একটা সুযোগে ইডেনের একটা গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করে, কিন্তু সে জানত না তার হাতের নীল রঙের ব্রেসলেটে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে। সে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করতেই ব্রেডা নামের এক সিকিউরিটি গার্ড তার পিছু নেয়। ব্রেডা তাকে ধরে ফেলে আর বলে, একা একা বাইরে যাওয়া খুবই ডেঞ্জারাস, চলো তোমাকে তোমার রুমে দিয়ে আসি। অ্যালডো বুঝতে পারে এই ব্রেসলেটটা খোলা না পর্যন্ত সে এখান থেকে বের হতে পারবে না। এরই মধ্যে অ্যাস্ট্রিড একটা এভলিউশন সেশন শুরু করে। সে জোয়াকে সবার সামনে ডাকে। অ্যাস্ট্রিড খুব মিষ্টি করে বলে, জোয়া, তোমার মনে যা আছে সব খুলে বলো, আমরা তোমাকে সাহায্য করতে চাই। জোয়া প্রথমে একটু ইতস্তত করে, তারপর সে বলতে শুরু করে। জোয়া বলে, আমি বাড়িতে যেতে চাই, আমি আমার বেস্ট ফ্রেন্ড জুডির জন্য খুব চিন্তা করছি। অ্যাস্ট্রিড খুব চালাক, সে জোয়ার দুর্বল জায়গায় অ্যাটাক করে। সে জোয়ার ফ্যামিলি নিয়ে কথা বলতে শুরু করে। আর জোয়া তো এমনিতেই মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছিল, তাই সে সব বলে দেয়। জোয়ার মায়ের ড্রাগ অ্যাডিকশনের কথা, কিভাবে তার মা বারবার রিহ্যাব থেকে ফিরে এসে আবারও ড্রাগস নেওয়া শুরু করে। জোয়া সব সিক্রেট বলে ফেলে। সে কাঁদতে কাঁদতে বলে, আর আজ আমার ছোট বোন গ্যাবির বার্থডে, আমি ওর কাছে থাকতে পারলাম না। জোয়া জানে না সে যখন এইসব কথা বলছিল তখন কন্ট্রোল রুমে বসে সবাই তার এই কথাগুলো রেকর্ড করছিল। আর ঠিক সেই মুহূর্তে বার্সেলোনায় গ্যাবির কাছে জোয়ার নামে একটা বার্থডে কেক পৌঁছায়, সাথে একটা মেসেজ। গ্যাবি সেই মেসেজটা পড়েই রেগে আগুন হয়ে যায়। সে তার মায়ের কাছে গিয়ে চিৎকার করে। জোয়া এটা কিছুতেই করতে পারে না। ও আমার বার্থডেতে একটা কেক পাঠিয়ে দায় সারবে, ও নিজে আসবে না। গ্যাবি জোয়ার রুমে গিয়ে সব জিনিসপত্র আছাড় মেরে ফেলে দেয়। সে বুঝতে পারে তার বোন নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। ওদিকে ইডেনে জোয়া রাতে একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। সে তার রুমের বাইরে তাকিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চা ছেলে, যাকে আমরা পরে আইজ্যাক নামে চিনব। ছেলেটা জোয়ার দিকে তাকিয়ে আছে। জোয়া চমকে উঠে বাইরে যায়, কিন্তু ছেলেটা 1 সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। একটা আইল্যান্ড যেখানে কোনো বাচ্চা থাকার কথাই না, সেখানে ছেলেটা কোথা থেকে এলো? জোয়ার মাথা আর কাজ করে না। এত সবের মধ্যে অ্যালডোর সন্দেহটা কিন্তু এক মুহূর্তের জন্যও কমেনি। সে বুঝতে পারছিল এই স্বর্গের আড়ালে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। ঠিক সেই সময় অ্যালেসিস এসে একটা ভালো খবর শোনায়। সে বলে, চিন্তা করো না,
কালকেই তোমাদের জাহাজ ফিরে আসছে, তোমরা কালকেই বাড়ি ফিরে যেতে পারবে। এই কথা শুনে চার্লি আর এবন তো খুব খুশি হয়, কিন্তু এলডোর সন্দেহ তাতে আরো বেড়ে যায়। এর মধ্যে জোয়া আর নিকোর বেশ ভালো ভাব হয়ে গেছে। নিকো জোয়াকে ডাইভিং করতে নিয়ে যায়, তাকে আইল্যান্ডের সুন্দর দিকগুলো দেখায়। জোয়াও তার বান্ধবী জুডিকে হারিয়ে খুব একা হয়ে পড়েছিল। সে নিকোর মধ্যে একটা সাপোর্ট খুঁজে পায়। জোয়া ভাবে, যাক, এখানে অন্তত একজন তো আছে যাকে বিশ্বাস করা যায়। কত বড় ভুল করছে জোয়া, সে নিজেও বুঝতে পারছে না। বিকেলে আবারও সেই সবার সামনে মন খুলে কথা বলার আসর বসে। এবার বেল নামের একজন মেম্বার তার গল্প বলে। সে বলে কিভাবে তার পুরনো কোম্পানি পরিবেশ দূষণ করছিল, আর সে তার প্রতিবাদ করায় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর ঠিক সেই সময় এই আইল্যান্ড তাকে এখানে আশ্রয় দেয়। এইসব গল্পগুলো এমনভাবে সাজানো যাতে মনে হয় ইডেন নামের এই আইল্যান্ড হলো পৃথিবীর একমাত্র ভালো জায়গা। বেল নামের মেয়েটার গল্প শেষ হলে অ্যাস্ট্রিড ঘোষণা করে, আজ রাতে আমরা আমাদের 5 জন নতুন গেস্টের জন্য একটা ফেয়ারওয়েল পার্টি দিচ্ছি। রাতে পার্টি শুরু হয়, সবাই আনন্দে মাতে। ইবন, যে খুব ভালো পিয়ানো বাজাতে পারে, সে পিয়ানো বাজাচ্ছে। তার বাজনা শুনে আলমা নামের একটা মেয়ের ইবনকে পছন্দ হয়, কিন্তু এলডোর এসবে কোনো মন নেই। সে সুযোগ খুঁজছে। এলডোর সবার চোখের আড়ালে তার হাতের নীল রঙের ব্রেসলেটটা খুলে ফেলে দেয় আর পার্টি থেকে বেরিয়ে পড়ে। সে আইল্যান্ডের ধারে পাথরের আড়ালে লুকিয়ে দেখে ইডেনের কিছু মেম্বার একটা ছোট বোটে করে কি সব রহস্যময় বাক্স লোড করছে। এলডোর সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হয়। সে ঠিক করে যেভাবেই হোক এই বোটেই তাকে উঠতে হবে। এদিকে পার্টিতে চার্লি ডিজের সাথে ভাব জমানোর চেষ্টা করে। এই ডিজে হলো মাইকা, সেই মেয়ে যে ড্রোন আর ইডেনের সব ক্যামেরা কন্ট্রোল করে। অন্যদিকে বেল, যে এলডোর রুমমেট ছিল, সে জোয়াকে একা পেয়ে কথা বলতে আসে। ঠিক তখনই নিকো সেই ভয়ঙ্কর ব্লু ড্রিঙ্কের বোতল নিয়ে হাজির হয়। বেল জোয়াকে ইশারায় না করে, কিন্তু জোয়া তখন নিকোর উপর বিশ্বাস করতে শুরু করেছে। সে ড্রিঙ্কটা খেয়ে নেয়, আর ওই ড্রিঙ্কটা খাওয়ার পরেই গতবারের মতো চার্লি আর জোয়ার মাথা আবারও কাজ করা বন্ধ করে দেয়। তারা হ্যালোসিলেট করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ক্লোডিয়া, মানে জোয়ার সেই চুপচাপ রুমমেট, সে চার্লিকে একপাশে টেনে নিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, পালাও, ওরা তোমাদের কালকে যেতে দিবে না। আমরা সবাই এই আইল্যান্ডে মারা পড়ব। এলডো এই সুযোগে চার্লির কাছে ছুটে আসে। সে বলে, চার্লি, আমি পালানোর রাস্তা খুঁজছি, চলো আমার সাথে। কিন্তু চার্লি তখন হ্যালোসিলেশনের মধ্যে আছে। সে বিড়বিড় করতে থাকে, আমরা এখানে মারা যাব, আমরা এখানে মারা যাব। এলডো বুঝতে পারে একে নিয়ে যাওয়া সম্ভব না। সে তখন আফ্রিকাকে খুঁজতে যায়, কিন্তু আফ্রিকাকে তো অ্যাস্ট্রিড আর তার পার্টনার এরিক তাদের নিজেদের ভিলাতে ডেকে এনেছে। তারা আফ্রিকাকে ব্রেন ওয়াশ করতে শুরু করে। তারা বলে, এই পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে, আমরা এই নতুন পৃথিবী তৈরি করছি, একটা নতুন ফ্যামিলি, তুমি আমাদের সাথে যোগ দাও। এলডো দেখে সে একদমই একা, তাকে সাহায্য করার মতো কেউ নেই। সে ঠিক করে সে একাই পালাবে। এলডো সমুদ্রে ঝাঁপ দেয় আর সেই বোটের দিকে সাঁতরাতে শুরু করে। অনেক কষ্টে সে বোটে উঠে পড়ে, একটা স্টোরেজ রুমে লুকিয়ে পড়ে আর ভাবে বাঁচা গেল। সে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। সকালে যখন এলডোর ঘুম ভাঙে, ইডেনের ভয়ঙ্কর সিকিউরিটি গার্ড ব্রেনটা তার দিকে একটা অদ্ভুত টেলিস্কোপের মতো দেখতে সিলিন্ডার তাক করে। এলডো প্রথমে বুঝতে পারে না কি হচ্ছে। সে ভাবে ব্রেন্ডা হয়তো তাকে আবারও আইল্যান্ডে ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু ব্রেন্ডার চোখে কোনো দয়া ছিল না। সে এলডোর কপালে ওই যন্ত্রটা ঠেকায় আর একটা বাটন প্রেস করে। ব্যাং করে একটা আওয়াজ হয়। এলডোর কপালে একটা ছোট্ট ফুটো হয়ে যায়। 1 সেকেন্ডের মধ্যে এলডোর নিথর দেহটা বোটের উপর লুটিয়ে পড়ে। ইডেন থেকে পালানোর চেষ্টা করার শাস্তিই হলো মৃত্যু। এলডোর মৃত্যুর খবরটা কিন্তু আইল্যান্ডের কেউ জানল না। সকালে জোয়া, চার্লি আর এবন ঘুম থেকে উঠে দেখে এলডো কোথাও নেই। তারা ভাবে হয়তো এলডো একাই জাহাজে করে চলে গেছে, কিন্তু জোয়ার মনটা মানছে না। এদিকে অ্যাস্ট্রিডের ভিলাতে আফ্রিকা একটা বড় সিদ্ধান্ত নেয়। সে ইডেনে থাকার কন্ট্রাক্টে সাইন করে ফেলে। সে ঠিক করে সে তার সোশ্যাল মিডিয়ার ফ্যানদের মেসেজ পাঠিয়ে দিয়ে বলবে যে সে কিছুদিনের ব্রেক নিচ্ছে। সে ইডেনে একটা নতুন ফ্যামিলির অংশ হতে রাজি হয়ে যায়। অন্যদিকে জোয়া আর চার্লি এলডোর রুমে গিয়ে দেখে তার সব জিনিসপত্র উধাও। জোয়া এবার সত্যিই ভয় পেয়ে যায়।
সে সোজা অ্যালেসিসের কাছে গিয়ে এলডোর নিখোঁজ হওয়ার খবর দেয়। অ্যালেসিস এমন ভাব করে যেন সে কিছুই জানে না। সে বলে, ওহ তাই, আচ্ছা আমি দেখছি। কিন্তু তার হাবভাব দেখে জোয়া বোঝে অ্যালেসিস মিথ্যে বলছে। জোয়া ছুটে যায় নিকোর কাছে। সে কাঁদতে কাঁদতে বলে, নিকো, এলডোকে পাওয়া যাচ্ছে না। নিকো জোয়াকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, জোয়া শান্ত হও, এলডো হয়তো একা পালানোর চেষ্টা করেছিল আর সে বিপদে পড়েছে। কিন্তু তুমি এই ব্যাপারে আর কাউকে কিছু বলো না, চুপ থাকো। আমি সার্চ পার্টিতে যোগ দিচ্ছি, আমি খবর নেব। এরই মধ্যে ইবনও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে আলমাকে ভালোবেসে ফেলেছে। ইবন ঠিক করে সেও ইডেনে থেকে যাবে। সেও কন্ট্রাক্টে সাইন করে। অ্যাস্ট্রিড আর এরিক খুব খুশি হয়, কারণ তাদের প্ল্যান কাজ করছে। তারা 5 জনের মধ্যে 2 জনকেই নিজেদের দলে নিতে পেরেছে। জোয়া আর চার্লি যখন টেনশনে ছটফট করছে, ঠিক তখনই অ্যাস্ট্রিড সবার সামনে ঘোষণা করে, আমাদের বন্ধু এলডো হারিয়ে গেছে, আমরা সবাই মিলে তাকে খুঁজব। কি সাংঘাতিক অভিনয়! অ্যাস্ট্রিড একটু আগেই অ্যালেসিসের থেকে খবর পেয়েছে যে এলডোর প্রবলেম সলভ করে দেওয়া হয়েছে। এইবার গল্পটা একটু আইল্যান্ডের বাইরে যায়। বার্সেলোনায় গ্যাবি মানে জোয়ার বোন আর তার মা শেষ পর্যন্ত পুলিশে গিয়ে জোয়ার মিসিং ডায়েরি করে। গ্যাবি জোয়ার ল্যাপটপ ঘাঁটতে গিয়ে ডেভিড নামের একটা ছেলের মেসেজ দেখতে পায়। এই ডেভিডও সেই দিন পার্টিতে ছিল, কিন্তু তাকে সিলেক্ট করা হয়নি। গ্যাবি ডেভিডের সাথে দেখা করে জানতে পারে ইডেন পার্টির কথা। ওদিকে ইবনের বাবা, যে একজন বিশাল বিজনেসম্যান, সে তার ছেলেকে খুঁজে বের করার জন্য একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে হায়ার করে। এনার নাম ব্রিসা। অর্থাৎ ইডেনের বাইরে থেকে 2টো আলাদা তদন্ত শুরু হয়ে গেছে। ফিরে আসে আইল্যান্ডে। ইডেনের ভেতর একটা বিদ্রোহ দানা বেঁধেছিল। বেল, যে এলডোর রুমমেট ছিল, সে এলডোর মৃত্যুটা মানতে পারছিল না। সে ইডেনে আরেকজন কর্মী ইলয়, যে কানে শুনতে পায় না, তার সাথে হাত মেলায়। তারা ঠিক করে তারা অ্যাস্ট্রিডের সিক্রেট খুঁজে বের করবে। তারা প্ল্যান করে ইডেনের একজন গার্ড অরসনের সিকিউরিটি কার্ডটা চুরি করে বেল সেই কার্ড দিয়ে ইডেনের সিক্রেট কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। আর সেখানে কম্পিউটার এসে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। সে ওই 5 জন নতুন গেস্টের ফাইল খুলে দেখে। আফ্রিকা, ইবন, চার্লি সবার স্ট্যাটাস পাস্ট। জোয়ার স্ট্যাটাস লিডারশিপ কোয়ালিটি আছে, ইনকমপ্লিট। আর এলডোর ফাইলটা খোলার পর তার স্ট্যাটাসে একটাই শব্দ লেখা, এলিমিনেটেড। বেল বুঝতে পারে এলডো হারিয়ে যায়নি, তাকে খুন করা হয়েছে। বেল কোনো মতে অরসনের কার্ডটা ফেরত রেখে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে চার্লি এলডোর কথায় ভয় পেয়ে একদম চুপসে গেছে। অ্যাস্ট্রিড এই সুযোগটাই নেই। সে চার্লিকে সবার সামনে ডেকে পাঠায় তার রেভলিউশনের জন্য। আর ঠিক জোয়ার মতোই অ্যাস্ট্রিডের মিষ্টি কথার ফাঁদে পড়ে চার্লিও তার জীবনের সবচাইতে কষ্টের সত্যিটা সবার সামনে বলে দেয়। সে কাঁদতে কাঁদতে বলে, যখন আমার 8 বছর বয়স, আমি আমার 5 বছরের বোনকে নিয়ে খেলতে গেছিলাম। আমার বোনটা পানিতে ডুবে মারা যায়। সেই থেকেই আমার বাবা মা আমাকে ঘৃণা করে। আমি আমার বোনকে খুন করেছি। চার্লির এই কথা শুনে অ্যাস্ট্রিড তাকে জড়িয়ে ধরে। সে বলে, চিন্তা করো না চার্লি, আজ থেকে আমরাই তোমার ফ্যামিলি। আমরা তোমাকে কখনোই কষ্ট দিব না। এই ইমোশনাল ড্রামা দেখে জোয়ার মেজাজ খারাপ হয়ে যায়। সে আর সহ্য করতে পারে না। সে সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, থামুন আপনারা, এসব নাটক বন্ধ করুন। আপনারা সবাই মিথ্যাবাদী। আপনারা চার্লির ব্রেন ওয়াশ করছেন। ও যদি বাড়ি যেতে চায়, ওকে যেতে দিন। জোয়া এই কথা বলে রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। নিকো তার পিছন পিছন ছুটে আসে। জোয়া নিকোকে বলে, জাহাজ এলেই আমি এখান থেকে চলে যাব। নিকোর মুখটা তখন ভয়ে সাদা হয়ে গেছে। সে জোয়াকে ধরে ঝাঁকিয়ে বলে, তুমি বুঝতে পারছো না কেন? কোনো জাহাজ আসবে না। কেউ কখনো এই আইল্যান্ড থেকে ফিরে যায় না। জোয়া অবাক হয়ে নিকোর দিকে তাকিয়ে থাকে। নিকো তখন বলে, তুমি আমাকে বিশ্বাস করছো না? আচ্ছা ঠিক আছে, আজ রাতে তুমি তোমার ব্রেসলেটটা খুলে বিছানায় রেখে দেবে, যাতে ওরা ভাবে তুমি ঘুমাচ্ছ। তারপর আমার সাথে এসো। আমি তোমাকে এমন একটা সত্যি দেখাবো, যেটা দেখার পর তুমি সবটাই বুঝতে পারবে। গভীর রাতে নিকো জোয়াকে নিয়ে আইল্যান্ডের একটা অন্ধকার গোপন গুহার মধ্যে যায়। গুহার ভেতরে একটা কাঠের স্তূপের উপর সাদা কাপড়ে মোড়া একটা দেহ পড়ে আছে। জোয়ার বুকটা ধড়াস করে ওঠে। নিকো সেই কাপড়টা সরায়। জোয়া দেখে এটা তার বেস্ট ফ্রেন্ড জুডির মৃতদেহ।
জোয়া পাথর হয়ে যায়, তার মুখ থেকে কোনো কথা বের হয় না। সে শুধু জুডির ঠান্ডা মুখের দিকে তাকিয়ে থাকে। তার কান্নার আওয়াজ এই অন্ধকার গুহায় প্রতিধ্বনি হতে থাকে। জোয়া বুঝতে পারে সে কোনো স্বর্গে নয়, সে একটা জলজ্যান্ত নরকে এসে ফেসে গেছে। জোয়া তার বেস্ট ফ্রেন্ড জুডির মৃতদেহ দেখার পর থেকেই ঘোরের মধ্যে চলে গেছে। সে না পারছে কিছু খেতে, না পাচ্ছে ঘর থেকে বের হতে। তার বেঁচে থাকার ইচ্ছেটাই যেন মরে গেছে। সে জানে এই নরক থেকে পালানোর কোনো রাস্তা নেই। তার এই অবস্থা দেখে ইডেনের সিকিউরিটি চিফ অ্যালেসিস তাকে জোর করে ডাক্তার দেখাতে নিয়ে আসে। ওরা আসলে দেখতে চায় জোয়া সত্যিই অসুস্থ নাকি অসুস্থ হওয়ার নাটক করছে। জোয়া বুঝতে পারে যদি ওরা বুঝে যে সে নাটক করছে তাহলে তার অবস্থাও জুডির মতো হবে। সে তখন বাঁচার জন্য এক ভয়ঙ্কর কাজ করে। জোয়া তার জামার হাতার মধ্যে একটা স্ক্রুড্রাইভার লুকিয়ে রাখে। যখন ডাক্তার তার রক্ত নেওয়ার চেষ্টার জন্য সিরিঞ্জ রেডি করছে, জোয়া সবার চোখের আড়ালে সেই স্ক্রুড্রাইভারটা নিজের হাতের তালুতে ঢুকিয়ে দেয়। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। ডাক্তার আর অ্যালেসিস ভাবে সে হয়তো টেনশনে নিজের এই অবস্থা করেছে। জোয়া এই টেস্টে পাশ করে যায়। জোয়া ভাবে তাকে অন্তত বাকিদের সাবধান করতে হবে। সে আফ্রিকার কাছে ছুটে যায়, কিন্তু গিয়ে দেখে আফ্রিকার হাতে সে ব্লু ব্রেসলেটটা নেই। সে ইডেনে থাকার কন্ট্রাক্টে সাইন করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে এরিক নিজে এসে আফ্রিকার হাতে একটা ফুল দেয়। জোয়া বুঝে যায় আফ্রিকাও অ্যাস্ট্রেডের জালে ফেসে গেছে। সে আর কিছু না বলে আফ্রিকাকে শুধু একটা কথাই বলে, সাবধানে থেকো, এখানে একটা ঝড় আসছে। আর সেই রাতেই সত্যি সত্যি আইল্যান্ডে এক ভয়ানক ঝড় শুরু হয়। চার্লি সেই ঝড়ের মধ্যে বাইরে ছিল। হঠাৎ বাজ পড়ে এক বিশাল লাইট পোস্ট তার উপর ভেঙে পড়ে। চার্লি ছিটকে মাটিতে পড়ে যায়। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় তার পাঁজরের হাড় ভেঙে গেছে। তারপর তাকে সেই অদ্ভুত নীল রঙের একটা লিকুইড ইনজেকশন দেওয়া হয়। রাতে মাইকা, মানে সেই ডিজে মেয়েটা যে ইডেনের সব ক্যামেরা আর ড্রোন কন্ট্রোল করে, সে চার্লিকে দেখতে আসে। চার্লি ব্যথায় আর ভয়ে কাঁপতে কাঁপতে মাইকার হাত ধরে ফেলে। সে বলে, প্লিজ আমাকে এখানে একা ফেলে যেও না, আমার খুব ভয় করছে। মাইকারও হয়তো চার্লির উপর একটু মায়া পড়ে গেছিল। সে চার্লিকে নিজের রুমে নিয়ে যায়, আর তারপর ওই ভাঙা পাঁজর নিয়েই চার্লি আর মাইকার মধ্যে সম্পর্ক তৈরি হয়। এদিকে জোয়া ঠিক করে তাকে প্রমাণ জোগাড় করতেই হবে। সে ইবনকে গিয়ে সবটা খুলে বলে। সে ইবনকে বলে, অ্যাস্ট্রিড আমাদের মিথ্যে বলছে, ওরা জুডিকে খুন করেছে, আমি ওর বডি দেখেছি। ইবন প্রথমে বিশ্বাস করতে চায় না। জোয়া তাকে জোর করে সেই গোপন গুহায় নিয়ে যায়, কিন্তু গুহায় ঢুকে জোয়া জমে পাথর হয়ে যায়। সেখানে কিচ্ছু নেই, না আছে জুডির মৃতদেহ, না আছে সেই কাঠের স্তূপ। কেউ সবকিছু গায়েব করে দিয়েছে। ইবন প্রচন্ড রেগে যায়। সে ভাবে জোয়া তাকে মিথ্যে বলে অ্যাস্ট্রেডের বিরুদ্ধে উস্কে দিতে চাইছে। সে জোয়াকে একা ফেলে রেখে রাগে গজগজ করতে করতে চলে যায়। জোয়া পাগলের মতো ছুটে যায় নিকোর কাছে। নিকো, বডিটা ওখানে নেই, ওরা ওটা সরিয়ে ফেলেছে। নিকো অবাক হওয়ার ভান করে। সে উল্টে জোয়াকে বোঝায়, তুমি ইবনকে বিশ্বাস করো না, ওই সবার প্রথমে কন্ট্রাক্টে সাইন করেছে। জোয়া যখন ঘর থেকে বের হচ্ছে তখন বেল তার পথ আটকায়। বেল জোয়ার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুমি ইবনকে বিশ্বাস করো না বলছো? আসল সত্যিটা হলো তুমি ওই নিকোকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করবে না। জোয়া অবাক হয়ে যায়। বেল তখন আসল সত্যটা ফাঁস করে। বেল বলে, নিকোল হলো তোমার লিংক। জোয়া বুঝতে পারে না বেল কি বুঝাতে চাইছে। বেল বলে, অ্যাস্ট্রেড এই আইল্যান্ডে একটা সিস্টেম তৈরি করেছে। প্রত্যেক নতুন মেম্বারের জন্য সে তার পুরনো কোনো বিশ্বাসী লোককে লিংক হিসেবে সেট করে। ওই লিংকের কাজ হলো নতুন মেম্বারকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করা, তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা, যাতে সে আর কখনোই আইল্যান্ড ছেড়ে যাওয়ার কথা না ভাবে। জোয়ার মাথা ঘুরে যায়। সে সবটা বুঝতে পারে। ইবনকে ফাঁসানোর জন্য আলমা আছে, আফ্রিকাকে ফাঁসানোর জন্য স্বয়ং এরিক আছে, আর জোয়াকে ফাঁসানোর জন্য নিকো। তার মানে ওই ডাইভিং, ওই রাতের পাগলামি, ওই মিষ্টি কথা সবটাই ছিল সাজানো নাটক। জোয়া ছুটে গিয়ে নিকোকে ধরে। সে শুধু একটা কথাই জিজ্ঞাসা করে, লিংক, এই শব্দটা তুমি আমার কাছে লুকিয়েছ কেন?
নিকোর মুখটা ভয়ে সাদা হয়ে যায়। সে বুঝতে পারে তার খেলা শেষ। আমরা পরের সিনেই দেখি নিকো আর অ্যালেসিস ছুটতে ছুটতে অ্যাস্ট্রিডের কাছে গেছে। আর তখন আমরা জানতে পারি জোয়াকে জুডির বডি দেখানো অ্যাস্ট্রিডের প্ল্যান ছিল। অ্যাস্ট্রিড চেয়েছিল জোয়া ভয় পেয়ে ইডেনের সব নিয়মকানুন মেনে নিকোর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ুক। কিন্তু প্ল্যানটা উল্টে গেছে। আইল্যান্ডের ভেতর কোনো বিশ্বাসঘাতক জোয়াকে লিঙ্ক সিস্টেমের কথা বলে দিয়েছে। অ্যাস্ট্রিড রেগে আগুন হয়ে যায়। সে অ্যালিসিসকে অর্ডার দেয়, জোয়া বড্ড বেশি জেনে গেছে, ওকে শেষ করে দাও। গার্ডরা এসে জোয়াকে অ্যাস্ট্রিডের ভিলাতে ধরে নিয়ে যায়। অ্যাস্ট্রিড জোয়ার সামনে এসে বলে, তোমার জন্যই জুডি মারা গেছে, তুমি ওকে না আনলে ও বেঁচে থাকতো। জোয়া তখন অ্যাস্ট্রিডের চোখের দিকে তাকিয়ে থাকে। অ্যাস্ট্রিড ইশারায় ব্রেন্ডার সেই ভয়ঙ্কর সিলিন্ডার গানটা বের করে জোয়ার মাথার পেছনে ঠেকায়। জোয়া বুঝতে পারে এটাই তার শেষ মুহূর্ত। সে বাঁচার জন্য শেষ চেষ্টা করে। জোয়া বলে, আমি জানি আপনারা লিঙ্ক সিস্টেমের কথায় ভাবছেন। আমাকে ওই কথাটা এলডো বলেছিল। ও কার থেকে শুনেছিল আমি জানি না। জোয়া একটা মরা মানুষের উপর সব দোষ চাপিয়ে দেয়। তারপর সে অ্যাস্ট্রিডের পায়ে পড়ার ভান করে। প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাদের সব কথা শুনবো, আমি আপনাদের ভালো মেয়ে হয়ে থাকবো। অ্যাস্ট্রিড জোয়ার এই সাহস দেখে একটু অবাক হয়। সে ভাবে এই মেয়েটার মধ্যে লিডারশিপের কোয়ালিটি আছে, একে মারাটা ঠিক হবে না। সে ব্রেন্ডাকে থেমে যেতে বলে। জোয়া এই যাত্রায় বেঁচে যায়। নিকো অবাক হয়ে যায়, জোয়া বেঁচে ফিরল কি করে। সে রেগে যায়, কারণ তার মিশন ফেল হয়েছে, তার প্রমোশনটাও আটকে গেল। অ্যাস্ট্রিড জোয়ার উপর নজর রাখার জন্য বেলকে জোয়ার নতুন লিঙ্ক হিসেবে নিয়োগ করে। রাতে জোয়া তার রুমে ফিরে। সে নিকোর দিকে তাকিয়ে থাকে আর শান্তভাবে জিজ্ঞাসা করে, জুডিকে যখন মারা হয়েছিল তুমি জানতে? নিকো যে এতক্ষণ ভালোবাসার অভিনয় করছিল, সে এবার তার আসল রূপটা দেখায়। সে একটা নোংরা হাসি হেসে বলে, কে জুডি? ওহ, ওই মেয়েটা? আরে ধুর, ওই মরা মেয়েটাকে নিয়ে এত কে ভাবে। এই একটা কথা শোনার পর জোয়ার ভেতরে সব মায়া দয়া শেষ হয়ে যায়। সে ঠিক করে সে এর প্রতিশোধ নিয়েই ছাড়বে। সেই রাতে যখন নিকো গভীর ঘুমে, জোয়া সেই স্ক্রুড্রাইভারটা হাতে তুলে নেয়। সে জুডির হত্যার প্রতিশোধ নিতে নিকোর গলায় স্ক্রুড্রাইভার বসিয়ে দিতেই যাবে। ঠিক সেই সময় ক্লোডিয়া, তার সেই চুপচাপ রুমমেট, এসে জোয়ার হাতটা চেপে ধরে। সে জোয়াকে ইশারায় বলে, এটা করো না, তুমি ধরা পড়লে তুমিও মারা পড়বে। অন্যদিকে ইবন সেই রাতে ঘুমাতে পারছে না, তার শুধুই জোয়ার কথাগুলো মনে পড়ছে। সে আইল্যান্ডের ক্লিফের দিকে চলে যায় আর সেখানে গিয়ে যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে সমুদ্রের উপর একটা কাঠের নৌকায় আগুন জ্বলছে, আর সেই আগুনের মধ্যে সে স্পষ্ট দেখতে পায় জুডির মৃতদেহটা। ইডেনের লোকেরা জুডির বডিটা পুড়িয়ে সব প্রমাণ নষ্ট করে দিচ্ছে। ইবন সেই মুহূর্তেই বুঝতে পারে জোয়া একটা কথাও মিথ্যে বলেনি। পরদিন সকালে ইবন সোজা অ্যালিসিসের কাছে যায় আর সে কোনো কথা না বলেই তার মুখে সজোরে একটা ঘুষি মারে। এরপর জোয়া, ইবন আর চার্লি এই তিনজন প্রথমবার একসাথে হয়। তারা বোঝে এই আইল্যান্ডে তারা তিনজন ছাড়া আর কেউ তাদের বন্ধু নয়। জোয়া একটা প্ল্যান তৈরি করে। সে বলে, আমরা এখন পালানোর চেষ্টা করলে ধরা পড়ে যাব। আমাদের ওদের বিশ্বাস অর্জন করতে হবে। আমাদের অভিনয় করতে হবে যে আমরাও ইডেনের ফ্যামিলির অংশ হয়ে গেছি। আমরা অপেক্ষা করব, পরের বার যখন নতুন গেস্টদের আনার জন্য জাহাজ আসবে, আমরা সেই জাহাজে করেই এখান থেকে পালাবো। ওদিকে আইল্যান্ডের বাইরে গ্যাবি আর সেই প্রাইভেট ইনভেস্টিগেটর রিসা জোয়াকে খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে। গ্যাবি ডেভিড নামের সেই ছেলেটার কাছ থেকে একটা ব্লু ব্রেসলেট জোগাড় করে, যেটা ডেভিড পার্টি থেকে লুকিয়ে নিয়ে এসেছিল। গ্যাবি ভুল করে ব্রেসলেটটা অন করে ফেলে আর সাথে সাথে ইডেনের কন্ট্রোল রুমে বাইক আর কম্পিউটারে একটা সিগন্যাল চলে যায়। তারা বুঝে যায় তাদের একটা ব্রেসলেট আইল্যান্ডের বাইরে অ্যাক্টিভেট আছে। গ্যাবি ইডেনের ব্যাপারে আরও খবর জোগাড় করার জন্য সে নিজেই ইডেনে যাওয়ার প্ল্যান করে। সে জানে ইডেন শুধু সুন্দর আর সেক্সি ছেলেমেয়েদের ইনভাইট করে, তাই গ্যাবি নিজের লুক পুরোপুরি বদলে ফেলে।
সে বোল্ড সেক্সি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যাতে ইডেনের লোকেরা তাকে নোটিস করে। অন্যদিকে ব্রিসা সেই ব্রেসলেটটা নিয়ে ইডেনের লোকেশন ট্রেস করার চেষ্টা করতে থাকে। আবারও ফিরে আসি আইল্যান্ডে। জোয়ার রুমমেট ক্লোডিয়া, সে জোয়াকে তার জীবনের এক ভয়ঙ্কর সত্যর কথা বলে। জোয়া যে খাটে ঘুমায়, সেই খাটে যে C+F লেখা আছে, তার মানে হলো ক্লোডিয়া প্লাস ফ্রান। ফ্রান ছিল ক্লোডিয়ার বয়ফ্রেন্ড, সেও ইডেনের মেম্বার ছিল, কিন্তু সে বেলের সাথে মিলে অ্যাস্ট্রিডের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করেছিল। অ্যাস্ট্রিড সেটা জানতে পেরে ফ্রানকে খুন করে। ক্লোডিয়া জোয়াকে কাঁদতে কাঁদতে সাবধান করে, বেলের থেকে দূরে থেকো, ওর চক্করে পড়লে তুমিও মারা পড়বে। এইসব টেনশনের মধ্যেই আফ্রিকা, যে এখন অ্যাস্ট্রিডের খুব কাছের লোক হওয়ার চেষ্টা করছে, সে একটা নতুন প্ল্যান করে। সে অ্যাস্ট্রিডকে বলে, কাল তোমাদের অ্যানিভার্সারি, চলো আমরা একটা বিশাল পার্টি করি, এতে সবাই খুব খুশি হবে। আফ্রিকা আসলে এই পার্টির দায়িত্ব থেকে প্রমোশন পেতে চেয়েছিল। অ্যানিভার্সারির রাতে বিশাল পার্টি শুরু হয়। অ্যাস্ট্রিড আর এরিক স্টেজে উঠে একটা লম্বা বক্তৃতা দেয়। তারা ইডেনের আসল উদ্দেশ্য সবার সামনে তুলে ধরে। তারা বলে, এই পৃথিবীটা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, আমরা ইডেনের মেম্বাররা এই ধ্বংসের হাত থেকে বেঁচে থাকব, আমরাই হব নতুন পৃথিবীর সৃষ্টিকর্তা। অ্যাস্ট্রিড তার বাবার গল্প বলে, যে কিভাবে সেও একজন পরিবেশ বিজ্ঞানী ছিল, আর বড় বড় কোম্পানিরা তাকে খুন করে। সবার ব্রেন ওয়াশ যখন প্রায় হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে পার্টির বিশাল বড় প্রজেকশন স্ক্রিনটা হ্যাক হয়ে যায়। অ্যাস্ট্রিড আর এরিকের ছবির ওপর একটা অদ্ভুত চিহ্ন ভেসে ওঠে, তার নিচে বড় বড় করে লেখা, অ্যাস্ট্রিডের মৃত্যুদণ্ড। পার্টিতে হুলস্থুল পড়ে যায়। অ্যাস্ট্রিড রেগে কাঁপতে থাকে। সে ভাবে এই কাজটা আফ্রিকা করেছে, কারণ পার্টির সমস্ত দায় দায়িত্ব আফ্রিকার ছিল। সে এরিককে চিৎকার করে বলে, তোমাকে বলেছিলাম এই মেয়েটাকে বিশ্বাস করো না। অ্যাস্ট্রিড সাথে সাথে কাউন্সিল মিটিং ডাকে। সে বলে, আমাদের ফ্যামিলিতে বিশ্বাসঘাতক ঢুকে পড়েছে, এই কাজটা যেই করে থাকুক তাকে মরতে হবে। আমাদের এক্ষুনি একজনকে স্যাক্রিফাইস বা বলি দিতে হবে, যাতে বাকিরা ভয় পায়। শুরু হয় ব্লেম গেম। কাকে মারা হবে? অ্যালেসিস, যাকে ইবন ঘুষি মেরেছিল। সে ইলয়ের নাম প্রস্তাব করে। ব্রেন্ডা বলে, আমার মনে হয় এই কাজটা জোয়া করেছে, ও এখনো ওর বন্ধুর মৃত্যুকে ভুলতে পারেনি। অ্যাস্ট্রিড বলে, জোয়াকে আমার পছন্দ, কিন্তু যদি কাউন্সিল মেম্বাররা সবাই ভোট দেয়, তাহলে আমাকে জোয়াকে মারতেই হবে। ভোট শুরু হয়। 3-3 ভোটে টাই হয়ে যায়। শেষ ভোটটা বাকি থাকে সোল নামের এক মেম্বারের। কয়েক মিনিট পর ব্রেন্ডা তার টিম নিয়ে জোয়ার রুমের দিকে এগিয়ে যায়। জোয়ার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, কিন্তু ব্রেন্ডা জোয়াকে পেরিয়ে সোজা গিয়ে ক্লোডিয়াকে ধরে। সোল শেষ মুহূর্তে ক্লোডিয়াকে বলির পাঠা বানিয়ে দেয়। তারা ক্লোডিয়াকে টেনে হিচড়ে ক্লিফের ধারে নিয়ে যায়, যেখানে জুডিকে মারা হয়েছিল। ক্লোডিয়া কিন্তু একটুও কাঁদে না, একটুও বাধা দেয় না। তার বয়ফ্রেন্ড ফ্রানকে হারানোর পর তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে ছিল না। সে অ্যাস্ট্রিডের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেয়। সে বলে, হ্যাঁ, আমিই করেছি, আমি এই ভিডিও হ্যাক করেছি। সে এমন একটা দোষ স্বীকার করে নেয় যা সে করেইনি। ব্রেন্ডা এগিয়ে আসে, তার কপালে সেই সিলিন্ডার গান ঠেকায়, আর ক্লোডিয়ার নিষ্প্রাণ দেহটা ক্লিফ থেকে নিচে পড়ে যায়। এইভাবেই ইডেন তার বিশ্বাসঘাতকদের শাস্তি দেয়। কিন্তু জোয়া জানে, আসল বিশ্বাসঘাতক এখনো আইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। ক্লোডিয়াকে এভাবে মরতে দেখে জোয়া, চার্লি আর এবন বুঝে গেছিল এই কাল্টের থেকে পালানোর একটাই রাস্তা, মৃত্যু। কিন্তু অ্যাস্ট্রিড তাদের এত সহজে মরতেও দেবে না। ক্লোডিয়ার মৃত্যুর পরের দিনই অ্যাস্ট্রিড বাকি 4 জন, জোয়া, ইবন, চার্লি আর আফ্রিকাকে ইডেন ফ্যামিলিতে পাকাপাকি বরণ করে নেওয়ার জন্য এক ভয়ঙ্কর রিচুয়ালের আয়োজন করে। এই প্রথাটা ছিল এক কথায় শয়তানি। প্রথমে সবাইকে সেই নীল রঙের ব্লু ইডেন ড্রিঙ্ক খাওয়ানো হয়। এরপর তাদের হ্যালোসিলেশনের মধ্যেই জ্বলন্ত লাল পাথরের এক রাস্তার উপর দিয়ে খালি পায়ে হেঁটে যেতে বলা হয়। রাস্তার ওপারে এক স্টার ক্রস নেকলেস ঝুলছে। ওটা পেলেই তারা এই টেস্টে পাশ করবে। জোয়া, ইবন
আর চার্লি। তিনজনই দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে সেই জ্বলন্ত পথ পার হয়ে নেকলেসটা নিয়ে নেয়। কিন্তু আফ্রিকার পালা আসতেই সে টলতে টলতে পড়ে যায় আর তার প্যান্টে আগুন ধরে যায়। সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ঠিক সেই মুহূর্তে এরিক ছুটে এসে নিজের গায়ের জ্যাকেট দিয়ে আগুন নিভিয়ে আফ্রিকাকে বাঁচায়। অ্যাস্ট্রিড যে এতক্ষণ সবটা দেখছিল, সে এরিকের এই কাজে প্রচন্ড রেগে যায়। তার মতে আফ্রিকার এই টেস্টে ফেল হওয়া উচিত ছিল। যাই হোক, এই ভয়ঙ্কর পরীক্ষা পার করার পর তাদের চারজনের হাতে একটা করে স্টার ক্রস ট্যাটু করে দেওয়া হয়। এই হলো ইডেনের লেভেল সিস্টেম। লেভেল 1 হলো সবচাইতে নিচু, মানে দাস। লেভেল 2 হলো গার্ড বা ম্যানেজার। আর লেভেল 3 হলো লিডার, অর্থাৎ অ্যাস্ট্রিড আর এরিক। এবার অ্যাস্ট্রিড মাইকা, মানে সেই ডিজে মেয়েটা, আর ইভা নামের একটা মেয়েকে লেভেল 2 তে প্রমোশন দেয়। অ্যাস্ট্রিডের পর ঘোষণা করে খুব তাড়াতাড়ি এই আইল্যান্ডে আবারও 100 জন নতুন গেস্ট আসছে। তোমরা যারা পুরনো মেম্বার, তারা এই নতুনদের লিঙ্ক হতে পারো। যদি তোমরা তাদের ইডেনে থাকতে রাজি করাতে পারো, তাহলে তোমাদেরও প্রমোশন দেওয়া হবে। সবাই যখন এই নতুন সিস্টেম বুঝতে ব্যস্ত, তখন অ্যাস্ট্রিড আর এরিকের মধ্যে সেই হ্যাগ মেসেজ নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়। অ্যাস্ট্রিড কিছুতেই বিশ্বাস করতে পারছে না কে তার ফ্যামিলির মধ্যে এই বেইমানিটা করলো। কিন্তু অ্যাস্ট্রিড জানতো না বেইমান তার পাশেই বসেছিল। সেই রাতে বেইল আর ইভা, যাকে নতুন প্রমোশন দেওয়া হলো, তারা দুজন লুকিয়ে দেখা করে। আর তখনই আমরা জানতে পারি ইভাও আসলে অ্যাস্ট্রিডের বিরুদ্ধে। বেল তাকে প্ল্যানটা বোঝায়। সে বলে, তোমাকে কাউন্সিলে ঢুকতে হবে, অ্যাস্ট্রিডের সব খবরাখবর আমাদের এনে দিতে হবে। এদিকে চার্লি, যে মাইকার প্রেমে পড়েছিল, সে আইল্যান্ডের নিচে একটা গোপন গুহা খুঁজে পায়। এই গুহাটা সোজা সমুদ্রের সাথে মিশানো। এটা একটা পারফেক্ট পালানোর রাস্তা। সে ছুটে গিয়ে জোয়া এবং ইবনকে এই খবরটা দেয়। কিন্তু ইবন যে আলমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই সে বেঁকে বসে। সে বলে, আমি পালাবো না। আমার বাবার অত্যাচারী জীবনের চেয়ে এই ইডেন অনেক ভালো। জোয়া ইবনের এই কথা শুনে হতাশ হয়ে পড়ে। জোয়া ঠিক করে সে বেলের সাথে কথা বলবে। বেল তখন জোয়াকে অ্যাস্ট্রিড আর এরিকের সবচাইতে বড় আর ভয়ঙ্কর সিক্রেটটা বলে। সে বলে, অ্যাস্ট্রিড আর এরিক আসলে বন্ধা, ওদের কোনোদিন বাচ্চা হবে না। তাই ওরা সারা পৃথিবী থেকে ইয়াং ছেলে মেয়েদের ধরে এনে নিজেদের বাচ্চা বানায়। এই আইল্যান্ডে প্রেগনেন্ট হওয়াই সবচাইতে বড় অপরাধ। এই কথা শুনে জোয়ার সেই প্রথম রাতের দৃশ্যর কথা মনে পড়ে। সে বেলকে বলে, কিন্তু এটা কি করে সম্ভব? আমি প্রথম রাতে এই আইল্যান্ডে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখেছিলাম। বেল হেসে ফেলে। সে বলে, তুমি নিশ্চয়ই ওই ব্লু ইডেন ড্রিঙ্কটা খেয়ে হ্যালোসিলেট করেছিলে। এই আইল্যান্ডে কোনো বাচ্চা নেই। কিন্তু জোয়া হ্যালোসিলেট করেনি। সেই রাতে ইডেনের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাটা ঘটে। একজন কালো মাস্ক পরা লোক অ্যাস্ট্রিডের ভিলার সব সিকিউরিটি সিস্টেম হ্যাক করে। অ্যালিসিসের লেভেল 3 কার্ড ব্যবহার করে সোজা অ্যাস্ট্রিডের বেডরুমে ঢুকে পড়ে। আর সে অ্যাস্ট্রিডকে খুন করতেই যাবে। ঠিক সেই মুহূর্তে এরিক জেগে উঠে আর লোকটাকে ধরে ফেলে। শুরু হয় ভয়ঙ্কর মারামারি। লোকটা এরিকের থেকে অনেক বেশি শক্তিশালী। সে এরিককে ফেলে তার পেটে সজোরে একটা ছুরি ঢুকিয়ে দেয় আর এক মুহূর্তের মধ্যেই ভিলে থেকে পালিয়ে যায়। অ্যাস্ট্রিড পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু সে এরিককে ইডেনের হসপিটালে নিয়ে যায় না। সে রক্তাক্ত এরিককে একটা গাড়িতে তোলে। এরপর সেই গাড়িটা নিয়ে সে আইল্যান্ডের একটা নিষিদ্ধ সিক্রেট জোনে ঢুকে পড়ে। গাড়িটা গিয়ে থামে একটা লুকোনো ভ্যালিতে। অ্যাস্ট্রিড এরিককে ধরে নামায় আর একটা অদ্ভুত দেখতে ঘরের দিকে ছুটে যায়। সে চিৎকার করে ডাকতে থাকে, আইজ্যাক, আইজ্যাক, তোমার বাবাকে বাঁচাও। আর সেই ঘর থেকে বেরিয়ে আসে সেই বাচ্চা ছেলেটা। জোয়া ঠিকই দেখেছিল, এই আইল্যান্ডে একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাই হলো আইজ্যাক। সে কোনো ভয় না পেয়ে খুব শান্তভাবে এরিকের ক্ষতটা দেখে সে নিজের হাতে সেই ক্ষতটা সেলাই করে দেয়। এরিকের এই অবস্থা, কিন্তু অ্যাস্ট্রিডের এক মুহূর্তও আরাম করার সময় নেই। সে পরের দিন সকালেই আবারও মিটিং ডাকে, কারণ কালকেই নতুন 100 জন গেস্ট আসছে। সে মাইকাকে ডেকে পাঠায়। মাইকা যখন ভিলাতে ঢোকে, তখন সে ভিলার সিঁড়িতে শুকনো রক্তর দাগ দেখতে পায়। তার বুকটা কেঁপে ওঠে। এদিকে নিকো, যে জোয়ার লিঙ্ক ছিল, সে শেষ চেষ্টা করতে চায়। সে জোয়ার দিকে এগিয়ে এসে বলে, জোয়া, আমি তোমাকে ভালোবাসি, চলো আমরা একসাথেই এখান থেকে পালাই। কিন্তু জোয়া তার ফাঁদে পা দেয় না।
সে নিকোর মুখের ওপর না বলে দেয়, কিন্তু গেস্টদের আনার জন্য অ্যাস্টেড সবাইকে আলাদা আলাদা কাজ দিয়ে দেয়। আফ্রিকা যে এত প্রমোশন করছিল, অ্যাস্টেড তাকে ইচ্ছে করেই ক্যাম্পের ভেতর একটা বাজে কাজ দিয়ে আটকে রাখে। এই কাজের চক্করে জোয়া আর চার্লির পালানোর প্ল্যানটা ভেস্তে যাওয়ার জোগাড় হয়। জোয়া হতাশায় রাগে একটা গাড়ি চুরি করে আর সেটা নিয়ে পাগলের মতো আইল্যান্ডের বিচে চালাতে থাকে। সে ঠিক করে সে এই গাড়ি নিয়েই সমুদ্রে ঝাঁপ দেবে। ব্রেন্ডা এটা দেখে তাকে ধরার জন্য পিছু নেয়, কিন্তু তার আগেই বেল একটা বাইক নিয়ে এসে জোয়ার পথ আটকায়। সে জোয়াকে শান্ত করে বলে, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আমি তোমাকে এখান থেকে পালানোর ব্যবস্থা করে দিব। চার্লি বুঝতে পারে এটা তার শেষ সুযোগ। সে মাইকার কাছে গিয়ে শেষ বিদায় জানায়। সে মাইকাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাকে যেতেই হবে। মাইকা কাঁদতে কাঁদতে বলে, পালাতে যেও না চার্লি, ওরা তোমাকে মেরে ফেলবে। বেল জোয়াকে তার ফাইনাল প্ল্যানটা বলে। সে বলে, যখন নতুন গেস্টরা পার্টি শুরু করবে, আমি বিচের এক কোনায় দুটো অক্সিজেনের ট্যাঙ্ক লুকিয়ে রাখবো। চার্লি আর তুমি ওই ট্যাঙ্ক নিয়ে ডুব দিয়ে সোজা জাহাজের কাছে পৌঁছে যেও। ওখানে আমাদের লোকরা থাকবে, ওরা তোমাদের মেইনল্যান্ডে পৌঁছে দিবে। এইসব যখন আইল্যান্ডে চলছে, আইল্যান্ডের বাইরে তখন প্রলয় চলছে। গ্যাবি যে ব্রেসলেটটা অন করেছিল সেটার লোকেশন ট্রেস করে ইডেনের লোকেরা বার্সেলোনায় পৌঁছে যায়। তারা ডেভিড নামের সেই ছেলেটাকে তুলে নিয়ে যায়। তারা ডেভিডের মাকে মারার হুমকি দিয়ে তার কাছ থেকে গ্যাবির সব খবর বের করে নেয়। কাজ শেষ হয়ে গেলে তারা ডেভিডকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে সেই প্রাইভেট ইনভেস্টিগেটর ব্রিসা সেই ব্রেসলেটটা ট্র্যাক করতে করতে সেই সিক্রেট বিচে পৌঁছে যায়, যেখান থেকেই ইডেনের জাহাজ ছাড়ে। কিন্তু সে বড্ড দেরি করে ফেলে। তার চোখের সামনে দিয়ে নতুন 100 জন গেস্ট নিয়ে সেই জাহাজটা আইল্যান্ডের দিকে চলে যায়। ওদিকে আইল্যান্ডে আফ্রিকা ক্যাম্পে একা একা বোর হচ্ছে। সে অ্যাস্ট্রেডের ভিলার আশেপাশে ঘুরতে ঘুরতে ঘাসের মধ্যে কিছু একটা চকচক করতে দেখে। এটা অ্যালিসিসের লেভেল 3 কার্ড। আফ্রিকা কার্ডটা কুড়িয়ে নেয়। সে ভাবে এই সুযোগ। সে এই কার্ড দিয়ে অ্যাস্ট্রেডের ভিলায় ঢুকে পড়ে। সে এরিককে খুঁজতে গিয়ে একটা অদ্ভুত ঘরের সামনে এসে দাঁড়ায়। আফ্রিকা সেই ঘরের দরজায় কার্ডটা সোয়াইপ করে আর দরজাটা খুলে যায়। ভিতরে কোনো মানুষ নেই, শুধু কম্পিউটার আর সার্ভার। এটা ইডেনের মেইন কন্ট্রোল রুম। আফ্রিকা একটা বড় কনসোলের সামনে গিয়ে দাঁড়ায়। সে দেখে স্ক্রিনে একটা বাটন জ্বলছে, সেন্ড কনফার্মেশন। আফ্রিকার কিউরিওসিটি তখন চরমে। সে আর থাকতে না পেরে বাটনটা চাপ দেয়, আর সাথে সাথে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে। যেখানে আইজ্যাক থাকে সেখান থেকে লুকোনো এক বিশাল ঘুমন্ত স্যাটেলাইট ডিশ অ্যাক্টিভেট হয়ে যায়। সেটা সোজা মহাকাশের দিকে মুখ করে একটা শক্তিশালী সিগন্যাল পাঠাতে শুরু করে। আফ্রিকা ভয় পেয়ে যায়। সে ঘর থেকে বের হতে যায়, কিন্তু দরজাটা বাইরে থেকে লকড হয়ে গেছে। আফ্রিকা কন্ট্রোল রুমের ভিতরে আটকা পড়ে। এদিকে বিচে নতুন গেস্টদের পার্টি শুরু হয়ে গেছে। বেল প্ল্যান মাফিক কাজ শুরু করে। সে মেইন পাওয়ারের সাপ্লাই কাট করে দেয়। চারদিক অন্ধকার হয়ে যায়। এই সুযোগ চার্লি দৌড়ে গিয়ে তার অক্সিজেনের ট্যাঙ্কটা খুঁজে বের করে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। সে সাঁতরে জাহাজের দিকে এগোতে থাকে। মাইকা কন্ট্রোল রুমে বসে ড্রোন দিয়ে সবটা দেখতে পায়। সে দেখে চার্লি পালাচ্ছে। তার বসদের জানানোর বদলে সে চার্লির ভালোবাসার দাম রাখে। সে ড্রোনটা অন্যদিকে ঘুরিয়ে নেয়, যেন সে কিছুই দেখেনি। চার্লি চলে গেল। এবার জোয়ার পালা। কিন্তু জোয়া যখনই তার অক্সিজেনের ট্যাঙ্কটা বালি খুঁড়ে বের করতেই যাবে, ঠিক তখনই অ্যালিসিস এসে তাকে ধরে ফেলে। ইলেকট্রিসিটি চলে যাওয়ায় সেও এই দিকেই আসছিল। সে জোয়াকে চিনতে পেরে তার গলা চেপে ধরে। তবে রে, তুইও পালানোর তালে আছিস? সে জোয়াকে প্রায় মেরেই ফেলবে। এমন সময় ইবন পিছন থেকে এসে অ্যালিসিসের উপর ঝাঁপিয়ে পড়ে। ইবন আর অ্যালিসিসের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। ইবন তখন রাগে অন্ধ। সে একটা বড় পাথর তুলে অ্যালিসিসের মাথায় সজোরে মারে আর তার মাথাটা পানির মধ্যে চেপে ধরে, যতক্ষণ না অ্যালিসিসের শরীরটা নিথর হয়ে যাচ্ছে। ইবন, যে এই আইল্যান্ডটাকে ভালোবেসে ফেলেছিল, সেই প্রথম খুনটা করে ফেলে। জোয়া আর এক সেকেন্ডও দাঁড়ায় না। সে অক্সিজেনের ট্যাঙ্কটা নিয়ে সমুদ্রের দিকে দৌড় দেয়। সে পালাচ্ছে। সে মুক্ত হতে চলেছে। ফাইনালি সে মুক্ত হতে চলেছে। জোয়া সাঁতরাতে সাঁতরাতে জাহাজের দিকে এগোতে থাকে।
সে যখন প্রায় জাহাজের কাছে পৌঁছে গেছে ঠিক তখনই তার চোখ যায় অন্য একটা বোটের দিকে। নতুন গেস্টদের নিয়ে সেই বোটটা আইল্যান্ডের তীরে এসে ভিড়েছে। বোটের উপর সবাই নাচ গান করছে, আর সেই ভিড়ের মধ্যে একটা খুব চেনা মুখ, একটা মুখ যাকে বাঁচানোর জন্য জোয়া সব কিছু করতে পারে। জোয়া দেখে সেই বোটে দাঁড়িয়ে আছে তার 16 বছরের ছোট বোন গ্যাবি। জোয়ার পৃথিবীটা সেই মুহূর্তে দুই ভাগ হয়ে যায়, একদিকে মুক্তির পথ আর অন্যদিকে সেই নরক যেখানে তার ছোট বোন পা দিতে চলেছে। জোয়া কি করবে? সে কি নিজের জীবন বাঁচিয়ে পালাবে, নাকি তার বোনকে বাঁচানোর জন্য আবারও সেই জলজ্যান্ত নরকে ফিরে যাবে? এই কঠিন প্রশ্নের উত্তর জানার জন্য সিজন 2 এর জন্য অপেক্ষা করতে হবে। আর এভাবেই শেষ হয় ওয়েলকাম টু ইডেন এই সিরিজের প্রথম সিজনের গল্প। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।